যে খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, অসুস্থ বেলেঘাটার বিএলও। এসআর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকবে, কারণ একাধিক অভিযোগ বিএলওদের রয়েছেন এবং তারা বলছেন এত কম সময়ের মধ্যে তাদের যে মানসিক এবং শারীরিক চাপ নিতে হচ্ছে তাতেই তারা অসুস্থ হয়ে পড়ছেন। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। অসুস্থ বেলেঘাটার একটি বুথের বিএলও বলে জানা যাচ্ছে, যেমন জানা যাচ্ছে শান্তিসংঘ স্কুলের ওই শিক্ষক, তিনি বিএলও পদের দায়িত্ব পেয়েছেন। এসআরে কাজ করতে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বেলেঘাটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার একাধিক শারীরিক পরীক্ষা হচ্ছে এবং এই ঘটনা ঘিরে যারা অন্যান্য বিএলওরা রয়েছেন তারা যেভাবে ক্ষোভ প্রকাশ করছেন, গত দুদিন ধরে দেখা যাচ্ছে জেলায় জেলা বিএলওদের বিক্ষোভ। তারা বলছেন তারা এই অত্যন্ত কম সময় এত ডাটা এন্ট্রি থেকে শুরু করে এত ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন, তাদের পক্ষে কাজ করা দুঃসাধ্য। গতকালও তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং একের পর এক বিএলও যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা আজও ক্ষোভে ফেটে পড়েছেন। আজকে সামগ্রিক বিএলও অসুস্থ হওয়ার ঘটনার পর কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি রেশমি দাস। কি ছবি উঠে এসেছে, বিএলওদের বক্তব্য, ক্ষোভ, অভিযোগ, সবটাই দেখব। যারা বিএলওরা রয়েছেন বেলেঘাটা অঞ্চলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। মূলত তারা বলছেন তাদের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি ডাটা এন্ট্রির যেই কাজ সেই কাজ প্রথমে তাদেরকে করতে হবে বলে তাদেরকে জানানো হয়নি, কিন্তু হঠাৎ তাদেরকে ডাটা এন্ট্রির কাজও করতে হচ্ছে। ফলত সমস্যায় পড়ছেন বিএলওরা, অভিযোগ জানাচ্ছেন, আর তার জন্য দীর্ঘক্ষণ কাজ করতে হচ্ছে এবং মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে পড়ছেন। এবং আজকে একজন বিএলও তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আইসিইউতে তিনি চিকিৎসাধীন এবং যারা বিএলওরা রয়েছেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন। ক্যামেরায় শান্তনের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, বেলেঘাটা। অনেকবারই বলেছিলাম জিনিসটা কাটানো, যে কোনোভাবে কাটানো হয়নি। আমি চাই এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং কোনোভাবে যেন আমার চাকরির কোনো ক্ষতি না হয়, কারণ আমি ইসিআইয়ের আন্ডারে জব করি না। আমরা এসএসসি পরীক্ষা দিয়ে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষকতার কাজ করি। এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হোক এবং আমার যেন কোনো রকমভাবে চাকরির কোনো ক্ষতি না হয়। আবেদন করবো ইসিআইয়ের কাছে এবং সরকারের কাছে, সে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সকলের কাছে। জীবন আগে, তারপরে কাজ। পারছি না, আমার কলিগও বলতে পারবে, আমরা এর মধ্যে খাতাও নিয়ে এসছি বাড়িতে, দেখার সুযোগ পাচ্ছি না। দুর্বল, ব্ল্যাকআউট হয়ে গেছে। এখন কিসের থেকে কি হয়েছে, দিনের পর দিন, আজ 15 দিন তারা একটানা ডিউটি করছে। উনি এই কাজটা করতে হবে কি 90% দেখাতে হবে, 95% দেখাতে হবে। মধ্যে কাজ করা হচ্ছে মোবাইলে, কি ডেটা এন্ট্রির কাজ, তার মধ্যে কনস্ট্যান্টলি ভোটারদের ফোন আসছে, তারা হয়তো ন্যায্য কারণে ফোন করছেন, কিন্তু যদি ফোনটা আটকে থাকে তাহলে কাজটা হচ্ছে না। ওদিকে অন্যদিক থেকে চাপ আসছে যে এক্ষুনি করতে হবে, মানে সব মিলিয়ে খুব বাজে পরিস্থিতি। কাল থেকে ওনার শরীর অত্যন্ত খারাপ, কালকে রাতেও জ্বর ছিল, বারবার বলছিল আমি যেতে পারছি না, কিন্তু তারপরেও জোর করে নিয়ে আসা হয়েছে, যার ফলে এটা হয়েছে। সব রকম মানে সব বিএলওদের উদ্দেশ্যেই বলবো যে এত প্রেশার দিয়ে কাজ করানোর কোনো মানে হয় না। এই যে বিএলও, এই বিএলও আমার স্কুলেরই সহকর্মী অনিমেষ নন্দী, যে সুপারভাইজার, তার থেকে কাজ বুঝতে বুঝতে হঠাৎ করে সে ব্ল্যাকআউট হয়ে যায়। গত দুদিন ধরে খুব জ্বর, সেও হাইপার টেনশনের পেশেন্ট। সুতরাং তাকে আমরা এখানে নিয়ে আসি। আমাদের উপর যে মানসিক চাপ দিয়ে কাজ করানো হচ্ছে এবং আমাদের প্রপার গাইডলাইন আমাদের দেয়নি ইসিআই, মানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে নতুন নির্দেশ আনছে, এতে আমরা অভ্যস্ত নই। আজ 15 দিন ধরে প্রত্যেকে আমরা 20 ঘন্টা করে কাজ করছি, থেকে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে, যেই চাপভ্রান্তি পরিস্থিতিতে পড়তে হচ্ছে। হ্যাঁ, আমাদের উপর যেই মেন্টাল প্রেশার ওরা দিচ্ছে, তাতে আজকে আমাদের এক সহকর্মী হয়েছে, আগামীতে আমরা প্রত্যেক সবার আগে যেটা দরকার কি দেখতে হবে ব্যাপারটা, যাতে বিএলওরাই তো তাদের সৈনিক, তারাই যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কাজটা উঠবে কি করে। আমাদের যে ডেটা এন্ট্রির কাজ করতে বলা হচ্ছে, এটা আমাদের বলা হয়নি প্রথমে। দেওয়া হয়েছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তুলে দিতে হবে, ওটা নিতে এসেছিলেন উনি। এসে মানে উনি কাজটা বুঝতে ধরাস করে পড়ে গেলেন। তার কাছে না প্রেশার মাপার উপায় আছে, না কিছু আছে, আমরা কি করবো, আমরা দিশাহারা। কোনোরকম একটা কাজের চাপ, করে উঠতে পারছি না। যে এই তারপরে ওই ডিজিটাইজেশন করতে বলেছে, ওটা নিয়ে প্রচণ্ড টেনশন হচ্ছে। আর ফোন কল সকাল মানে 6টা থেকে শুরু হচ্ছে, 12টা 1টা অবধি, কখন আমার ফর্ম দেবেন, আমি এই ফর্মে এটা কি করব, ওটা কি করব, এখন আসছেন না কেন। আমি বলছি যে আমি ট্রেনিংয়ে আছি, যাব। কখন যাবেন, বলছি যে ফর্ম হাতে পাইনি, পেলে যাব। কেন পাননি, আমি কি ওদের উত্তর জানি? হ্যাঁ, এই উত্তর কি আমরা জানি? আমাদের যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে আমাদের কাজটা করতে দেওয়া হোক। অযথা চাপ যেন না দেওয়া হয়, অতিরিক্ত চাপ যেন না দেওয়া হয়, কারণ ওনাদের কোনটা ভুল থাকছে, ওনারা কোনটা পরে ভেবে কাজটা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছেন, সেটা যেন না হয়।
বিএলওরা বলছেন একের পর এক তাদের উপর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে, সময়টা কম। একদিকে যখন বিএলওরা তাদেরই ক্ষোভ অভিযোগ সামনে আসছে, তখন এসআইআর আতঙ্কে এই আবহে আবারও আত্মহত্যার ঘটনার অভিযোগ সামনে আসছে এক মহিলার। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানা সারুলিয়া এলাকার ঘটনা। এসআইআর নিয়ে আতঙ্কিত ছিলেন, দাবি করছে পরিবার, ট্রেন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। ভয়ঙ্কর ঘটনা, আবারও এসআইআর আবহে আতঙ্ক পিছু ছাড়েনি এই মহিলার, এবং ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে দাবি করছে পরিবার। এসআইআর আতঙ্কে এই ঘটনা বলে অন্তত পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। গোটা ঘটনায় তদন্ত করছে পুলিশ। এসআইআর নিয়ে আতঙ্কিত ছিলেন বলে দাবি পরিবারের। সারুলিয়া পঞ্চায়েত এলাকার ঘটনা। সংখ্যাটা কিছুতেই যেন কমছে না, একের পর এক আবারও এসআইআর আতঙ্ক। আত্মঘাতী হলেন এক টোটো চালক, বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন। জলপাইগুড়ি ছবি দেখাবো। জলপাইগুড়ি সদর ব্লকের সাতকুড়া এলাকার এই ঘটনা। 2002-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল। 40 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসে এবং এরপর এই পরিবারের সেখানেই বসবাস 40 বছর আগে। এবং যে পরিবার সূত্র যেমনটা জানা যাচ্ছে যে 2002-এর তালিকায় নাম থাকা সত্ত্বেও এরকম একটি ঘটনা। বিক্ষোভে তৃণমূলের শ্রমিক সংগঠন, এক টোটো চালক তিনিও আত্মঘাতী হয়েছেন বলে জানা যাচ্ছে। একের পর এক আতঙ্কের এই ঘটনা, একের পর এক ভুল পদক্ষেপ। তিতাস পাল রয়েছেন আমাদের প্রতিনিধি। তিতাস, 2002-এ যদি ভোটার তালিকায় নাম থাকে, 40 বছর আগে যাদের ভারতে এসে বসবাস, তাহলে এই আত্মহত্যার ঘটনা কেন, কি জানা যাচ্ছে? দেখো, বারবার করে এই ঘটনার পর কিন্তু সেই প্রশ্নটাই উঠছে যে এই টোটো চালক যার মৃত্যু হয়েছে, যিনি আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠতে শুরু করেছে, এবং স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের দাবি যে এসআইআর আতঙ্কে মৃত্যু ঘটেছে। অথবা তার পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ব্যক্তির ভোটার লিস্টে যেরকম নাম রয়েছে তেমনই কিন্তু তার আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে। তারপরেও তিনি একটা আতঙ্কে ভুগছিলেন। এনুমারেশন ফর্ম দিয়ে যাওয়ার পর থেকে কিন্তু তিনি বারবার তাকেই আতঙ্ক প্রকাশ করেছিলেন যে তাদের বাংলাদেশে ফের পুশব্যাক করা হবে কিনা। এবং এই নিয়ে কিন্তু গত বুধবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এবং আজকে এই ঘটনাকে ঘিরে ওখানে প্রতিবাদ সভা, বিক্ষোভ করে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির নেতৃত্ব এবং যারা ওখানে টোটো চালক রয়েছেন তারা। এবং 12 ঘন্টার একটা টোটো ধর্মঘট ডাকা হয়েছিল এলাকায়। এবং ওই পরিবার, যে পরিবারের মৃত্যু ঘটেছে, সেই পরিবারের সঙ্গেও দেখা করতে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। যদিও ওই তৃণমূলের যে অভিযোগ এবং পরিবারের যে দাবি, সেসব কিন্তু মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের যেটা পাল্টা অভিযোগ যে সব মৃত্যুকেই কিন্তু এসআইআর এর সঙ্গে মিলিয়ে ফেলছে তৃণমূল। এই মৃত্যু কিন্তু তদন্ত হওয়া উচিত। তিতাসকে ধন্যবাদ জানাবো। আত্মঘাতী টোটো চালক তার স্ত্রী কি জানাচ্ছেন শুনবো। যে হাজবেন্ড ভেঙে হয়ে গেছে না, এই যে আতঙ্কের জন্য, এসআইআর আতঙ্কের জন্যই তো এসে হয়ে গেল। আগে তো টোটো চালায় সংসার চালাইতো। এখন তো মনে করো ছেলেগুলা কাজকর্ম করতে পারে না। এখন আমি কিভাবে চলবো? আমি তো আবার হাড়ের পেশেন্ট। এখন তো আমার সংসার মনে করো চালানোর মতো ক্ষমতা নাই। আমার যেভাবেই হোক একটা আমার ব্যবস্থা করতে হবে। তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা তারা বাড়িতেও যান এবং মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। তৃণমূল শ্রমিক সংগঠনের যারা নেতা, তৃণমূল নেতা এবং সঙ্গে বিজেপির কি অভিযোগ আসছে একবার শুনবো। আজকে সাতকুড়া বাজারের টোটো ইউনিয়নের সদস্য কমলা রায় এসআইআর আতঙ্কে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্যই আজকে সারাদিন ব্যাপী নয়, আজকে অর্ধ দিবস আমরা টোটো বন্ধ রেখে তার আত্মার শান্তি কামনা করি। এবং আমাদের ব্লক নেতৃত্ব শুভঙ্করদার নেতৃত্বে আমরা সাতকুড়া বাজারে কমলা রায়ের স্মরণসভা পালন করি। আমরা পার্টিগতভাবে আমরা তার পরিবারের পাশে থাকব। আমাদেরই টোটো চালক ভাই একজন কমলা রায় গত 12 তারিখে এসআইআর ফর্ম হাতে পাওয়ার পরেই সে আত্মঘাতে মৃত্যুবরণ করেন। এসআইআর যে ভয়ঙ্কর একটা জিনিস, সেই ভয়ঙ্কর জিনিসটা মানে আমরা এই ইউনিয়নের পক্ষ থেকে আমরা কোনো মতেই মানছি না। আমরা কেন্দ্র সরকারের কাছে জবাব চাই। তৃণমূল নেতারা এক কাজ করতে পারেন, তারা মেডিকেল কলেজ অথবা জেলা হাসপাতালগুলির মর্গে গিয়ে বসে থাকতে পারেন। কারণ প্রতিদিন প্রতি জেলায় অনেক অপঘাতে মৃত্যু হয়। প্রত্যেক মৃত্যুকেই তারা এসআইআর সাথে যুক্ত করে দিতে পারেন। এই যে কথা আপনি বলছেন, একজন টোটো চালকের মৃত্যু হয়েছে এসআইআর এর নাকি কারণে। একজন টোটো চালকের অনেক আর্থিক সমস্যা থাকতে পারে, তার পারিবারিক সমস্যা থাকতে পারে, অন্যান্য পারিপার্শ্বিক সমস্যা থাকতে পারে। কিন্তু কেউ আত্মহত্যা করলেই
কোনো মৃত্যু হলে তাকে এসআইআর সাথে যুক্ত করে দেওয়া হচ্ছে। যেই ব্যক্তিকে কথা বলা হচ্ছে তার এনুমারেশন ফর্ম তার বাড়িতে দিয়ে আসা হয়েছিল, 2000 লিস্টে তার নাম আছে, তার কোনো রকম চান্স নেই যে তার নাম কাটা যাবে, তাকে আশ্বস্ত করা হয়েছিল। তারপরেও তিনি কেন আত্মহত্যার পথ বেছে নিলেন সেটা তদন্ত হওয়া উচিত। এসআর ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসে। আবারও বোলপুরে কাজের চাপে অসুস্থ এক বিএলও বলে যে আপডেট আমরা পাচ্ছি, লোহাগড় গ্রামের 178 নম্বর বুথের বিএলও তিনি এসআর এ কাজ করছিলেন, বাড়ি থেকে বেরিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। লোহাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ওই বিএলও অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হওয়ার দাবি করছে পরিবার। আপডেট জানবো, অমরনাথ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। অমরনাথ, একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন, কি জানাচ্ছে পরিবার? দেখো, একদমই তাই। আজ যখন সকাল থেকে এই এসআইআর কাজের জন্য এই বিএলও বেরিয়েছিল এবং সেই সময় কিন্তু যেটা পরিবার সূত্রে জানতে পারছি আমরা, যে সেই সময় কিন্তু তিনি মাথা ঘুরে পড়ে যায় এবং অসুস্থ হয় এবং সেখানকার যে স্থানীয় হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হয় প্রথমে, তারপর কিন্তু বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে তাকে স্থানান্তর করা হয়। যেটা অভিযোগ যে একের পর এক চাপ, অর্থাৎ বিএলও প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে ফর্ম দিচ্ছে এবং তার পাশাপাশি ফর্মের ফিল আপের যে সমস্ত কথা বলা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিএলও অসুস্থ হয়ে পড়ছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে যে বোলপুর ব্লকে যে রূপপুর গ্রাম পঞ্চায়েত, সেই লোহাগড় গ্রামের 178 নম্বর বুথের তার নাম হচ্ছে গোলাম নেহরু মন্ডল, এবং সেই কাজ করতে গিয়েই কিন্তু অসুস্থ হয়ে যায় আজ, এবং তারপরেই তাকে বোলপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করা হয়। ধন্যবাদ অমরনাথ। এসআর কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএলও, যাকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। অতিরিক্ত কাজের চাপ, এমনটাই বলছেন অসুস্থ বিএলও স্ত্রী। তিনি কি জানাচ্ছেন শুনে? যাচ্ছে আর কি, খারাপ হয়ে গেছে। এসআইয়ের কাজগুলো চলছে বলে প্রচুর চাপ। 2 দিন থেকেই বলছিলেন যে বুকে লাগছে একটু, যে আজকে ভোরের দিকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেই জন্য হসপিটালে একটু এখনও চিকিৎসা সেরকম হয়নি। তো ডাক্তারবাবু দেখে গেছেন, এবার ওষুধ দেবে, ও নিয়েছেন, বলছেন এখনও আসেন নাই, এখন সেরকম কিছু বলেননি। তিনি কি আর এরপরে আবার কাজ করবেন? এটা যদি না করতে দেওয়া হয় সেটা বেশি ভালো হবে। মানে টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো প্রচণ্ড টেনশন নিয়ে ফেলেছে। নন্দীগ্রামে তৃণমূল এসআইআর সহায়তা ক্যাম্প করা হয়েছে এবং সেখানে ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আর ভাঙচুরের অভিযোগ তৃণমূল আনছে। শুভেন্দু অধিকারী উস্কানিতে ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতা বাপ্পাদিত্য গড়গের। উত্তপ্ত নন্দীগ্রামে ভেকুটিয়া অঞ্চল, কারণ তৃণমূলের এসআইআর নিয়ে ক্যাম্প করা হয়েছে, সহায়তা ক্যাম্প, সেখানে এসব ভাঙচুরের অভিযোগ। এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ আছে শাসক তৃণমূল। ক্যাম্প করা হয়েছিল, সেখানে ভাঙচুর চালানো হয়। নন্দীগ্রামে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ আনছে শাসক তৃণমূল। এই সেই ছবি, এখানে ক্যাম্প করা হয়েছিল, ক্যাম্প আপাতত নেই, জিনিসপত্র সব ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তুলছে তৃণমূল। একদিকে এসআইআর আবহ, আর কয়েকটা দিন বাকি, ফর্ম বিলির কাজও যেরকম কমিশনের তরফ থেকে পরিষ্কার তাড়াতাড়ি শেষ করার নির্দেশ। এবার বিএলওরা তারাও একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন, অতিরিক্ত কাজের চাপ পড়ছে তাদের ওপর। অন্যদিকে এসআইআর এর সহায়তা ক্যাম্প করা হচ্ছে, সেই ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। রমেন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। রমেন, কি পরিস্থিতি, কেন এই অভিযোগ? দেখো, দর্শকরা জানিয়ে রাখি, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি এসআইআর সহায়তা ক্যাম্প তৈরি করা হয়েছিল এবং তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ তিনি যেটা অভিযোগ করছে, আজকে এই ভেকুটিয়া অঞ্চলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন এবং সেই শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার 10 মিনিটের মধ্যে কিন্তু এসআইআর যে সহায়তা ক্যাম্প ছিল সেই ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। বিজেপির লোকজন সেই ক্যাম্প ভাঙচুর করেছে, যদিও এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে বিজেপির তরফ থেকে। তাদের যেটা অভিযোগ, ভেকুটিয়াতে তৃণমূলের পায়ের তোলার মাটি নেই, ভেকুটিয়াতে তৃণমূলের কোন সংগঠন নেই, তাই তারা মিথ্যা অপবাদ দিচ্ছে বিজেপির দিকে। ধন্যবাদ রমেন। অন্যদিকে তৃণমূলের কি অভিযোগ একবার শুনবো। বাংলার ভোট রক্ষা যে তৃণমূল কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে গিয়ে আজকে ভেকুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাধারণ মানুষ যাতে তাদের সুষ্ঠুভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারে তার জন্য আমরা একটা ক্যাম্প করেছিলাম। সেই ক্যাম্প আজকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে এবং তাৎপর্যপূর্ণভাবে
যখনই এই ক্যাম্পের উপরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা করছে, ঠিক তার 10 মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আজকে একটি ধর্মীয় অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা এসেছিলেন। সাধারণ মানুষের কাছে তিনি ধর্মীয় বার্তা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে তিনি ধর্মের নামে ধর্মান্ধতা এবং জাতির নামে বজ্জাতি শিখিয়ে গেলেন এই বেকুটিয়া অঞ্চলে। এবং এসআর আবহে গ্রেফতার এক বাংলাদেশি বলে জানা যাচ্ছে। হাঁসখালীর উমরপুর গ্রাম থেকে গ্রেফতার মহিলা সহ 10 জন বাংলাদেশি গ্রেফতার। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে আবারও গ্রেফতার 2 দালাল। গোপন সূত্রে খবর পেয়ে হাঁসখালী থানার পুলিশের হানা, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ। প্রসেনজিৎ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, অনুপ্রবেশ রুখতে বড়সড় পদক্ষেপ হাঁসখালী থানার পুলিশের। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উমরপুর গ্রামে হানা দেয় পুলিশ। সেখানে লুকিয়ে থাকা প্রায় 10 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে 5 জন মহিলা ও 5 জন পুরুষ রয়েছে। এছাড়া বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে আরো 2 জনকে আটক, দাউদকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশের তরফ থেকে যে তৎপরতা তা কিন্তু চোখে পড়ার মতো। ধন্যবাদ প্রসেনজিৎ। পেলাম খবরে বিজেপির বিএলএ কে এসআরে ফোন তুলতে বাধা। বিজেপির বিএলএ কে হুমকি তৃণমূল নেতার। এবং 27 নম্বর ওয়ার্ডের 169 নম্বর বুথের ঘটনা। আতঙ্কিত বিজেপি কর্মী যিনি ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। সিএনএর হাতে হুমকির কল রেকর্ড এবং এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি সিএন। একবার শোনাবো সেই কথোপকথন। হ্যাঁ বলো বলো। ওই যে ফর্ম তুলতে যাচ্ছে না, তুই যাবি না? আমি যাবো না। না, কারণ কি তৃণমূলের ছেলেরা এই নিয়ে একটুখানি কালকে রাত্রিবেলা ওদের আলোচনা হয়েছে, বুঝতে পেরেছিস? মানে যেহেতু তুই সঙ্গে সঙ্গে থাকছি তো আমি তো মহাপরশু দিনও ছিলাম না, কালকেও ছিলাম না। তা তোকে বলছে যে এরকম বিজেপি কয়েকজন বেশি বাড়াবাড়ি করছে, এই করছে সেই করছে। তা আমি তখন রাত্রিবেলা আসছিলাম আর কি। তুই এখন আমার নিজের লোক বলেছিল বলছি আর কি, তুই তো ফর্ম দিয়ে দিয়েছিস, এবার ওরা তুলে নেবে, বুদ্ধি করে করবি যা করার। ওই জন্য তোকে আমি ইনফর্ম করলাম আর কি, কারণ কোনো ঝামেলা পড়লে তো বড় মুশকিল, বুঝতেই পারছিস। কি করে না করে আমার কাছে অলরেডি রয়েছে, কে কে করতে পারে। এবার তুই বলেছি আমি তার ফর্মটা ফিল আপ করেছি বাড়ির থেকে, আমি আগে বেরোতে পারছি না, তোমরা ফর্মটা কালেকশন করে নাও। এই বিজেপি কর্মী তিনি কি জানাচ্ছেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, শুনবো কি অভিযোগ। স্টার্ট হওয়ার পরে আমি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের মানে ফর্ম ডিস্ট্রিবিউশনের কাজগুলো করছিলাম। তো তার মধ্যেই রাস্তায় যারা তৃণমূলের কাজ হয়ে পড়েন তারা আমাকে টুকটাক খুঁটনাটি বলতো যে কি ভালোই তো বিজেপির হয়ে কাজ করছি। সকালবেলা তৃণমূল সাপোর্টার বলতে পারেন এবং আমাদের যে কাউন্সিলর রয়েছে 25 নম্বর ওয়ার্ডে, তার রিলেশনে মামা হয় হিমাংশু দেবের মামা শ্যামল লোধ, তিনি আমাকে ফোন করেন সকালবেলা। ফোন করে আমাকে মানে রীতিমতো বলেন যে আমি ফর্ম বিলি করেছি সেটা ঠিক আছে, কিন্তু ফর্ম যখন নাকি কালেকশন হবে সেই সময় যেন আমি তাদের সাথে মানে বিএলওর সাথে যেন কোনো রকমভাবেই না। তো মা সেও আতঙ্কিত হয়ে ওঠে। তো এই ধরনের আতঙ্কের থেকে রেহাই পাওয়ার থেকে যদি কিছু বাঁচার কিছু উপায় আমার কাছে আসে সেটা থেকে কিছু রেহাই পাওয়ার জন্য আমি আমার মণ্ডল সভাপতির কাছে জানাই এবং যে তুই পাড়ায় থাকিস, ভালো মতো থাকতে হলে আগামী দিনে মানে যা ফর্ম বিলি করেছিস কিন্তু ফর্ম নেওয়ার সময় তুই বিএলওর সাথে থাকবি না। আমার বউ বিএলএ 2 সেও থাকবে না এবং আমিও থাকবো, একটা খেটুনি আমাকে করেছে। বিজেপি নেতা জয় শাহ এবং তৃণমূল নেতা সম্রাট চৌধুরী উভয়ের প্রতিক্রিয়া। করে স্বচ্ছ ভোটার তালিকায় নির্বাচন হলে বিহারে আমরা ফলাফল দেখেছি কি হতে পারে, তো আগামী দিনে এখানেও এই একই অবস্থা হবে। আর এই তৃণমূলের চুনোপুটি যারা এখন বড় বড় আওয়াজ দিচ্ছে, এদের তো দুদিন বাদে খুঁজেই পাওয়া যাবে। আর পানিহাটির একটা বিএলের গায়ে হাত উঠলে তার পাল্টা জবাব দেওয়া হবে, দেখবো কে আসে কাকে বাঁচাতে তখন। না, এই বিষয়ে পুরোটা জানা নেই,
যদি এরকম কিছু হয়ে থাকে প্রশাসনের ব্যবস্থা নেবে। অমিত পাল রীতিমতন ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। না, অভিযোগ করলে অভিযোগ প্রমাণিত হয় না, প্রশাসন তদন্ত করুক। প্রায় 80,000 বুথে বিভিন্ন জায়গায় বিএলএ টুরা বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএদের সঙ্গে বেরিয়ে কাজ করছে। এই অমিত পালকে কে কেন হুমকি দিয়েছে সে বিষয়ে বিশদ না জেনে কোনো মন্তব্য করা সম্ভব না। পশ্চিমবঙ্গের 80,000 এসআইআর আবহে শিলিগুড়িতে সিএ ক্যাম্প। এবার সিএ ক্যাম্পের উদ্বোধন করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। 24 নম্বর ওয়ার্ডে বিধায়কের কার্যালয় শুরু হলো ক্যাম্পের পরিষেবা মিলছে, আইনি সহায়তা সহ বিভিন্ন সুবিধা মিলবে ক্যাম্পে, এমনটাই জানানো হচ্ছে। এসআইআর এবং সিএ ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আবার পাল্টা ক্ষোভ প্রকাশ করেছেন শঙ্কর ঘোষ। কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে কার্যকর হতে বাধা দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষের চলছে ক্যাম্প। দু সালে ভোটার তালিকায় নাম নেই, আতঙ্কে জয়নগরে মোল্লার চক, বামুন চক, ঠাকুর চক একাধিক গ্রামের বাসিন্দারা। তারা বলছেন যে বাড়ির পুরনো দলিল থাকলেও নেই তো প্রয়োজনীয় আরো 11টি নথি। দেশ ছাড়া হওয়ার আশঙ্কা করছেন তারা, অর্থাৎ সিএর ভয় তাদেরকে এখন গ্রাস করছে। গর্দবাড়ির শতাধিক বাসিন্দারা, তারা কি আতঙ্কে ভুগছেন, কি বলছেন তারা বলছেন ফর্ম পাচ্ছি তো হাতে নেই একাধিক নথি। শুনবো একে একে। আপনার বাড়িতে কোনো ডকুমেন্টস দিতে, এসআইআর ডকুমেন্টস দিতে কেউ যায়নি? হ্যাঁ, গেছিল। তাকে বিষয়টা বলেছিলেন? হ্যাঁ, বলেছেন। কি বললো? তাই এসে এনাদের জানিয়েছি, এনারা কি করে। অনেক মানে 32 কাগজ আছে, 32 আছে, 52 আছে। আপনার গ্রামে আপনার মতন অন্য কারণে আপনাকে যে ফিল আপ করা হবে তার জন্য তোমাকে সেটা জানানো হবে যে কী করে কী করতে হবে, তোমাদের প্রসেসিং আছে, তোমাদের করা যাবে, এটুকু আশ্বাস দিচ্ছে আমাদের। তো পাইনি তো দিতে পারি না, আমি কি করব। 2002 সালের আগে আপনার নাম আছে? হ্যাঁ, ওই তো 2025-এ নাম আছে। 2002 এর আগেও আপনি নাম আছে? আপনি ভোট দিতেন? হ্যাঁ, আমি শুরুতে জন্ম থেকে ভোট দিয়ে আসছি, যেখানে আমার ভোটার হতে আমি বাঞ্চা স্কুলে ভোট দিয়ে আসছি। আমি একদিনের জন্য কোনো জায়গায় যাইনি, আমি এখানে ভোট দিচ্ছি সবসময়। প্রয়োজনীয় নথি নেই অন্তত, এমনটাই বলছেন অনেকে, তো কান্নায় ভেঙে পড়ছেন। তৃণমূল বিজেপি কি বলছে শুনে। ডকুমেন্ট, সেই 11টি ডকুমেন্টের কোনো কিছু নেই, কিন্তু পুরানো দলিল আছে, দলিল, রেকর্ড, পর্চা এগুলো রয়েছে। এবং সেই মানুষগুলোর আরও আছে, সেটা হলো যে 1971 সালের ভোটার লিস্টে তার বাপ ঠাকুরদার নাম আছে বা অনেকের নিজেদের নাম রয়েছে, অথচ 2002 সালে কোনো অদৃশ্য কারণে নেই। তাই এই এসআইআর নিয়ে এই মানুষগুলো প্রচণ্ড আতঙ্কিত। আমরা পরিবেশ তৈরি করে অপপ্রচার করে ভারত বিরোধী, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে তাদেরকে যুক্ত করার নামই হচ্ছে তৃণমূল। তৃণমূলের কাজ হচ্ছে এই অপপ্রচার করা। এদিকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়াদের আমরণ অনশন চলছে। এসআইআরের প্রতিবাদে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে অনশন চলছে ঠাকুরবাড়িতে। আজ অনশনে 12তম দিন ছিল। গতকাল অনশন মঞ্চে যোগ দেন 15 জন চিকিৎসক। প্রতীকী অনশনে তারা যোগ দেন 13 জন চিকিৎসক। বাকি 2 জন চিকিৎসক যোগ দিয়েছেন আমরণ অনশনে। 15 জন চিকিৎসককে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের চিকিৎসক সেলের সদস্য। অন্যদিকে এসআইআরের প্রতিবাদ শুধু নয়, একজনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তারই প্রতিবাদে অনশন বলে জানাচ্ছেন মমতা বালা ঠাকুর। রাজনৈতিক দল থেকে তারা এসে আমাদের আশ্বাস দিয়েছে যে আপনাদের এই আন্দোলনের পাশে আমরা আছি। এবং আজকেই আমাদের খবরাখবর আজ কয়েকদিন ধরেই নিচ্ছে সিএম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একটা প্রতিনিধি দল আজকে 2টোর ভিতরে ওরা ঢুকবে। আজকে কে আসবে জানতে পেরেছেন এখন? হ্যাঁ, শশী বাজা এখানে কে আসবে, ওরা প্রতিনিধি দল পাঠাবে। মানে অভিষেক ভীষণ শরীর খারাপ, তার জন্য আসতে পারছে না, অভিষেকে আসতো, তো একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে। প্রায় অসুস্থ, সবই তো অসুস্থই, কিন্তু মারাত্মক যারা প্রায় না হলে 12 জনের মতন তারাই অসুস্থ। 4:34 শেষ করছি। পরবর্তী খবর দেখুন সঞ্চারীর সঙ্গে।